প্লিজ মনে করে হেডফোনটি কানে গুঁজে নিন। কারণ আজ যা হবে তা কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমাকে দোষারোপ করলে কিন্তু পরে খবর আছে। আচ্ছা, শুরু করি। মু যেহেতু ড্রিংক করেছিল তাই সে কিছুটা ড্রাঙ্ক ছিল। মাতাল অবস্থায় সে জিনের কাছে আসে আর তাকে এসে বলে, আচ্ছা, আমার তো এখন ল্যাঙ্গুয়েজ ক্লাস শেষ। আমি তো এখন তাই ভাষায় কথা বলতে পারি, তাই না? তাহলে এখন আমার কোন স্কুলের জন্য অ্যাপ্লাই করা উচিত? তখন সে বলে, কাজ করো, এই বিষয়ে তোমার মায়ের সাথে কথা বলো। তখন মো বলে, যদি আমি মায়ের সাথেই কথা বলি তাহলে মা আমাকে কখনোই ভর্তি হতে দেবে না। মা চায় আমি মায়ের সাথে চলে যাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। একথা বলেই সে তাকে কিস করতে শুরু করে। তখন জিন তাকে বলে, তুমি কি পাগল হয়েছো? এইভাবে কিস কেন করছো? তখন সে কিছুটা দূরে যায়। তারপর আমরা দেখতে পাই সে বলে, হ্যাঁ, আমি পাগল। এই কথা বলে মু আবারও তাকে কিস করতে শুরু করে। তাদের মধ্যে একটানা অনেক সময় কিস হতে শুরু করে। তখন জিন বলে, হ্যাঁ, এখন আমিও পাগল হয়ে যাচ্ছি, আমাকেও কিস করতে হবে। মানে তাদের মধ্যে অনেক একটা রোমান্টিক সময় তৈরি হয়, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। কিছুক্ষণ কিস করার পর সে তাকে দেয়ালের সাথে লাগায় আর তার হাতগুলো কিছুটা শক্ত করে ধরে যাতে সে নড়তে না পারে। এইভাবে তারা অনেকক্ষণ কিস করার পর জিন তার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পর আবারও সে দূরে সরে যায়। তখনই তারা সানলের আওয়াজ শুনতে পায়। সানলে তাদের দুইজনকেই ডাকছিল, বলছিল চিকেন উইংস হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসো। তখন মু দৌড়তে দৌড়তে এখানে চলে আসে। সানলে তাকে দেখে বলে, কি হয়েছে? তুমি কান্না কেন করছো? আর তোমার মুখ এত রেডিশ রেডিশ কেন মনে হচ্ছে? তোমাকে কি জিন কিছু বলেছে? তখন সে কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। জিন যখন আসে তখন সানলে বলে, কি রে, তুই কি বলেছিস তাকে? তার অবস্থা এমন কেন? তখন সে বলে, কই, আমি তো কিছু বলিনি। তারপর তারা সবাই মিলে চিকেন উইংস খেতে শুরু করে। সাথে তারা একে অপরের সাথে গল্প করছিল। গল্পগুলো কিছুটা দুষ্ট, কিছুটা মিষ্টি ছিল। তাদের গুমসুটিতেই যেন সময়গুলো অনেক সুন্দর ছিল। একে অপরের সাথে তারা এতটাই মিষ্টিভাবে মিশছিল যে তা বলার বাহিরে ছিল। সানলি তো এখানে বারবার বলছিল, আজ তাকে দেখে কেন জানি না মনে হচ্ছে তার গাল পুরো রেডিশ হয়ে গিয়েছে। কিন্তু এখানে সে কিছুই বলে না, জিনও কোনো রেসপন্স করে না। মো চুপচাপ বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো গভীর চিন্তায় আছে। চুপচাপ বসে বসে খাবার খাচ্ছিল। তখন জিন তার হাতটি তার হাতের কাছে এনে রাখে। যখন মু বুঝতে পারে তার হাতের কাছে জিনের হাত রয়েছে, তখন তার হাতে থাকা নখ দিয়ে সে তার হাতের মধ্যে চিমটি কাটতে শুরু করে। এটা দেখে কিছুটা সে আনইজি ফিল করে। আসলে সে ব্যথা পাচ্ছিল, কিন্তু বিষয়টা বুঝতে দেয় না। নানা বলে, আচ্ছা, পার্টিটি কেন ছিল? তখন ক্রেজি জিন বলে, আরে তুমি কি জানো না, আমাদের জিন তো ফার্স্ট হয়েছে রেসিংয়ে, তাই আমি এই পার্টিটি রেখেছি। তখন সে বলে, আরে কি বলছো? কয়, আরে ড্রিঙ্ক করার মধ্যে। তখন আমরা দেখতে পাই জিন মুয়ের হাত ধরে ফেলে। এই সিনটাও অনেক রোমান্টিক ছিল, মানে বলে বোঝানোর বাহিরে আর কি। আচ্ছা, আমি এখান থেকে বের হলাম। তারপর আমরা নানাকে দেখতে পাই। নানা তখন তাকে বলে, কিরে, তোর মুখে তো লাল লাগছে কেন? কি হয়েছে তোর? কিন্তু এখানে সে কিছুই বলতে পারে না, চুপচাপ বসে থাকে। এদিকে আজ তাদের লাকি ডে ছিল। দুইজনই অনেক বেশি রোমান্টিক, মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল নতুন কাপল। একে অপরের হাত যেন ছাড়ছিলই না। এখানে মুতো তার হাত ধরে বসেছিল আর জিন তার হাত আরো শক্ত করে ধরছিল। সিনটা অনেক রোমান্টিক, তাই না? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ড্রামাটা। আচ্ছা, তো তখনই এখানে ফায়ার বক্স শুরু হয়ে যায়। ফায়ার বক্স শুরু হওয়ার সাথে সাথেই সবাই এখানে এনজয় করতে শুরু করে। একে অপরকে ডাকছিল, অনেক মজা করছিল। মুখে দেখে মনে হচ্ছিল সে নিজের বাচ্চাকালীন সময়ে ফিরে গিয়েছে। যেহেতু তাদের এইসব শেষ হয়ে যায়, পার্টি শেষ হওয়ার পর এখানে জিন তাকে তার বাসার সামনে নিয়ে আসে। মুয়ের বাসার সামনে আসার পর সে বুঝতে পারে মু এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারবে না। তখন সে তাকে কাঁধে করে তার বাসার সিঁড়ি পর্যন্ত নিয়ে যায়। তারপর তাকে বলে যে এখন তুমি তোমার রুমে চলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। মু তখন বলে, জিন প্লিজ তুমি যেও না, আমার কাছে থেকে যাও, আমি অনেক মিস করব তোমাকে। তুমি এখান থেকে যেও না, প্লিজ তুমি দেখে যাও না। জিন বলে, অনেক রাত হয়েছে, যখন তোমার নেশা কেটে যাবে তখন তুমি আমাকে কল করো, তোমার সাথে কথা বলবো। তারপর সে তাকে জড়িয়ে ধরে। জিনও তাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে একে তো এখানে জড়িয়ে ধরে রাখা যাবে না। তারপর তাকে তার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয়। শুইয়ে দেওয়ার সাথে সাথে তার হাত ফিসলে যায়, যার কারণে সে তার উপরে উঠে যায়। আর এটা সিনটা অনেক রোমান্টিক ছিল। তার জুতা খুলে দেয়, মোজা খুলে দেয়, তারপর তাকে খাতাও উড়িয়ে দেয়।
যখন তাকে বাই বলে চলে যেতে যাবে তখন সে তার ঠোঁটে হাত দেয়, তারপর তার গালে হাত দেয়, দিয়ে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে জিন বুঝতে পারে যে মু অনেক ড্রাঙ্ক, এখন যদি সে তার সাথে কিছু করে তাহলে এটা ভুল হবে। সে তাকে কিস করার জন্য তার ঠোঁট এগোয়, কিন্তু সে এখানে আর কিছুই করে না, বলে আচ্ছা আমি আসছি, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন কাট হয়, পরদিন সকালের সিন দেখানো হয়। সকাল শেষ হয়ে দুপুর নেমে আসে, কিন্তু মুয়ের ওঠার সময়ই হচ্ছিল না, সে ঘুমিয়েই ছিল। যখন তার ঘুম ভাঙে তখন তার মনে পড়ে যায় কাল রাতের কথা। কাল রাতে সে যে ঘটনাগুলো ঘটিয়েছিল ওইগুলো মনে হওয়ার সাথে সাথেই সে তো চমকে ওঠে আর চিৎকার দিয়ে ওঠে। চিনচিনের মা তাকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা কি হয়েছে বেটা? তখন সে বলে, না মা, কিছুই হয়নি, আসলে এমনিতেই আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তার মনে পড়ে যায় তাকে তো বলা হয়েছিল সে যাতে তাকে কল করে। জিনকে সে কিভাবে কল করবে, কল করে কি বা বলবে, এইসব নিয়েই সে চিন্তা করছিল। মানে তার মাথার উপর দিয়ে যাচ্ছিল সবকিছু। তখন সে ভাবে যে না, তাকে কল করা যাবে না, কারণ সে মনে করছে হয়তো আমি তাকে নেশার ঘরে কিস করেছি, কিন্তু আমি তো কোনো কিছুই নেশার ঘরে করিনি। ফোন হাতে নিয়ে চিন্তা করে তাকে কি বলবে। অনেকক্ষণ চিন্তা করার পর সে সিদ্ধান্ত নেয় সে তাকে বলবে যে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তখন সে টেক্সটটি পাঠানোর সাথে সাথেই জিন তাকে বলে, আচ্ছা তুমি গ্যারেজে অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পর আসছি। সে এতটাই খুশি ছিল যে অনেকগুলো স্ন্যাক্স কিনে নিয়ে যায়। তারপর গ্যারেজে থাকা লোকদেরকে বলে তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো। তারপর সে একটি টেবিলের ওপর সবগুলো স্ন্যাক্স সাজিয়ে রাখে। সাজিয়ে রেখে তার অপেক্ষা করছিল। জিন তখন তাকে টেক্সট করে জানায়, আমার আসতে একটু দেরি হবে, অপেক্ষা করো। তারপর সে তার জন্য অপেক্ষায় বসে থাকে, তার অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। গ্যারেজে থাকা লোকগুলো তাকে এসে বলে যে আমাদের কাজ শেষ, তাই আমরা চলে যাচ্ছি, তুমি চাইলে এখানে থাকতে পারো। তখনই এখানে জিন চলে আসে, একে অপরের দিকে তাকায়। তারা কাউকে দেখে কেউই কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে। জিনকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা এক্সাইটেড ছিল আজ মুয়ের সাথে কথা বলতে, কিন্তু মু এখানে গাল ফুলিয়ে বসে থাকে কারণ জিন তাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। যখন সে গোসল করতে চলে যায় সে টিভি অন করে টিভি দেখার নাটক করে। যখন সে শাওয়ারের শব্দ বন্ধ শুনতে পায় তখন সে মুখ ফুলায় আর বসে থাকে। সে রাগ করেছে এমন একটি অভিনয় করে। জিন যখন বাহিরে আসে তখন তার রাগ দেখতে পায়, কিন্তু সে কোনো কিছুই বলে না, তার পাশে বসে পড়ে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে যখন তার পাশে বসে তখন সে স্ন্যাকগুলো নিয়ে খেলা করতে শুরু করে। জিন তখন জিজ্ঞাসা করে, আচ্ছা এতগুলো স্ন্যাক্স তোমাকে আনতে কে বলেছে? তখন মো বলে, আমাকে কি কেউ বলতে হবে, আমি নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে তাই, আর কিছুই না। তখন জিন বলে, আচ্ছা তাহলে খাওয়া শুরু করে দাও, তুমি খেতে থাকো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মুভি দেখবে, এই জন্য এতগুলো জিনিসপত্র নিয়ে এসেছো। তখন সে বলে, আরে না। তখন জিন বলে, কাল রাতের জন্য কি তুমি রিগ্রেট ফিল করছো? মু বলে, কেন, আমি রিগ্রেট ফিল করতে যাব কেন? আমার কালকে রাতের বিষয়টা অনেক ভালো লেগেছে, হ্যাঁ আমি কিছুটা ক্রেজি হয়ে গিয়েছিলাম, তাছাড়া আর কিছু না। তারপর সে তার এক হাতের নখ দিয়ে আরেক হাত কাটতে শুরু করে, বলতে তার অনেকটা আনইজি ফিল হচ্ছিল। জিনও তার দিকে তাকিয়ে থাকে, সেও আর কিছু বলতে পারে না। তারপর আমরা জিনকে দেখতে পাই যে কিনা একটি নেকলেস বের করে। আসলে এটা তার বাবা মায়ের দেওয়া শেষ নেকলেস ছিল। তখন সে মুখে বলে, আচ্ছা তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো, বা তুমি এরকম কোনো চিন্তাধারা করছো না তো যে পরবর্তীতে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে? যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় তাহলে এখনই বলে দাও। তখন মু বলে, না আমার মাইন্ড কখনোই চেঞ্জ হবে না, আমার মাইন্ড ছোটবেলা থেকেই এই কি জায়গায় স্থির রয়েছে। তখন সে বলে, ও আচ্ছা তাহলে এই লকেটটি তোমার জন্য। মু জিজ্ঞাসা করে, আচ্ছা এই লকেটটি কার বা তুমি কোথা থেকে পেলে? তখন সে বলে, এই লকেটের অনেক বড় রহস্য রয়েছে, এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। তখন মু বলে, তাহলে আমাকে কেন দিলে? জিন বলে, আমি আরো আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় আমি শিওর ছিলাম না এটা তুমি পাওয়ার যোগ্য কিনা, এখন এটা তোমার জন্য। তখন মু বলে, আচ্ছা তাহলে এখন তোমার বিশ্বাস হয়েছে? জিন বলে, আমার বিশ্বাস আগে থেকেই ছিল, নাও তুমি এখন এটা নাও, আমি তোমাকে পরে এটার স্টোরি বলে দিব। মু তখন এই চেনটি দিয়ে খেলতে শুরু করে, তার কাছে অনেক ভালো লাগে, বিষয়টাকে সে অনেক বেশি এনজয় করে কারণ জিন তাকে লাস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিয়েছে। মু এখানে কিছুটা কান্না করে দেয়। তারপর সে পিছন দিকে তাকায় আর তার চোখের পানি মুছে চুলগুলো ঠিক করে, আবার সামনের দিকে তাকায়। তারপর তাকে বলে, আচ্ছা আজকের রাতটা কি আমি তোমার সাথে থাকতে পারবো? তখন জিন বলে, কেন, আজকের রাত তুমি আমার সাথে থাকতে যাবো কেন? তখন সে বলে, আসলে বাসায় না আমার একদমই ভালো লাগছে না, তোমার সাথে থাকাটা আমার অনেক জরুরি। তখন জিন বলে, না তুমি এখানে থাকতে পারবে না। মু বলে, প্লিজ আমি থেকে যাই না। তারপর সে তার বিছানায় বসে পড়ে আর বলে, বাসার রাউডারটা নষ্ট হয়ে গিয়েছে,
তাই আমি এখন আর ফোন চালাতে পারবো না। ইন্টারনেট ছাড়া জীবন কি জীবন মনে হয় তোমার? তখন সে ফোনটি বের করতে যাবে। তখন বলে ওঠে, "আরে, আরে মাকে কল কর না। প্লিজ মাকে কল করে কিছু জানিও না। সে মনে করবে হয়তো আমাদের মধ্যে কোনো রিলেশন রয়েছে।" তখন জিন বলে, "তাহলে তো তোমার বাসায় যাওয়া উচিত, তাই না?" বলে, "মাকে যাই বলো, একটু বুঝে শুনে বলো।" তখন সে বলে, "আচ্ছা, আমি বাহির থেকে তোমার কাজটা সেরে আসছি আর তোমার জন্য সাথে কফি তৈরি করে নিয়ে আসছি।" একথা বলে সে এখান থেকে চলে যায়। বসেছিল। কিছুক্ষণ পর সে তার জন্য কফি তৈরি করে নিয়ে আসে। তখন বলে, "না, এটা অনেক তিতো, আমি খেতে পারবো না।" জিন বলে, "একবার খেয়েই তো দেখো, তিতো না ভালো?" তখন সে বলে, "আচ্ছা, আমি খেয়ে দেখছি।" তারপর সে যখন টেস্ট করে বলে, "আরে ইয়ার, কফিটা তো অনেক ভালো।" তখন জিন বলে, "আমি তোমার জীবন থেকে সব তিতো ভাব নিয়ে নিব। আর দ্বিতীয় কথা হচ্ছে সব কফি তিতো হয় না। এটা তোমার কাছে। তুমি যদি ভালোভাবে বানাতে পারো, এটা মিষ্টিও লাগতে পারে।" তারপর সে কফিটি এনজয় করে। কফিটি যখন সে খায় তখন তার মুখের উপরে বলতে ঠোঁটের উপরে কিছু একটা লেগে যায়। আসলে কফির যে লেয়ারটা থাকে বা দুধটা ওইটা। তখন জিন এটা লক্ষ্য করে আর তার কাছে যায়। কাছে গিয়ে তার ঠোঁট তার কাছে নিয়ে কিস করতে শুরু করে। বলে, "এইটার টেস্ট আরো ভালো, তাই না?" তারপর তারা কিস করতে, করতে একদম নেক্সট লেভেলে পৌঁছে যায়। যেটা আর আমি বললাম না। আপনারা বুঝে নিন। আমি জানি আমি না বললেও আপনারা বুঝতে পারবেন। সিন পরিবর্তন হয়। সে তার বাসায় ছিল। বাসায় বসে, বসে সে চিন্তা করছিল। তারপর সে মনে, মনে ভাবে তাকে টেক্সট করে জানাবে সে তাকে মিস করছে। জিনকে সে টেক্সট পাঠায় যে, "আমি তোমাকে অনেক বেশি মিস করছি।" তখন বাহির থেকে কারো আওয়াজ সে শুনতে পায়। আওয়াজ শুনে যখন সে বাহিরে যায়, তখন সে দেখতে পায় জিন চলে এসেছে। জিনকে দেখে সে বলে, "আরে জিন, তুমি কিভাবে এখানে এলে?" তখন সে বলে, "আর কিভাবে আসবো?" তারা যখন কথা বলতেই যাবে বাবা এখানে চলে আসে। আর বলে, "জিন, তুই এত রাতে এখানে কি করছিস?" তখন সে বলে, "আরে বাবা, তুমিই তো বলেছিলে তোমাকে একটি গেম বুঝিয়ে দেওয়ার জন্য, তাই তো চলে এলাম।" তখন বাবা বলে, "আচ্ছা, তুই অপেক্ষা কর। আমার ফোনে চার্জ নেই, তাই আমি ফোনটি চার্জে বসিয়েছি। যখন ফোন চার্জ হয়ে যাবে তখন তুই আমাকে দেখিয়ে দিস।" এই কথা বলে বাবা তার রুমে চলে যায়। তখন আমরা তাদের ২ জনকে দেখতে পাই। জিন চলে যায় রান্নাঘরের দিকে। কারণ সে কিছু খাবার খেতে চাচ্ছিল। রান্নাঘরের দিকে গিয়ে সে আঙ্গুর খেতে শুরু করে। তখনই তার কাছে জিন চলে আসে আর তাকে বলে, "কি, কি হয়েছে? তুমি কি আমার সাথে দেখা করার জন্য এসেছো?" তখন জিন বলে, "হ্যাঁ।" তখন বলে, "আমি খুব ভালো করেই জানি। কারণ তুমি এছাড়া তো এখানে আসার কোনো লক্ষ্য নেই।" জিন তখন বলে, "আমার সুইট হার্টকে রেখে আমি কোথায় যাব? আমি তো তার সাথে দেখা করতে আসতেই হবে, তাই না? তাই চলে এলাম, ভাবলাম তোমাকে দেখে আসি, তোমার কি অবস্থা? তুমি নাকি আমাকে মিস করছিলে?" বলে, "মোটেও না।" জিন বলে, "ও আচ্ছা, তাহলে চলে যাই?" সে বলে, "না থাক, চলে যেতে হবে না।" এখানে তারা ২ জন মোটামুটি ক্লোজ চলে আসে। তখন একটি আঙুর নিচে পড়ে যায়। তাও আবার এর হাত লেগে। যখন সে আঙুরটি উঠাতে যাবে তখন নিচেও বসে যায়। তারা ২ জন এখানে আবারও রোমান্টিক হয়ে যায়। একে অপরকে অনেকক্ষণ যাবৎ কিস করতে শুরু করে, যেটা আমরা তাদের ছায়ার মধ্যে দেখতে পাই। কিস করার এক পর্যায়ে জিন তার কপালে কিস করতে চায়। যখনই সে তার কপালে কিস করবে তখন বাবা বলে, "জিন, কোথায় তুই?" তখনই সে তার গালে হাত দেয় আর গালে হাত দিয়ে বলে, "আচ্ছা সুইটহার্ট, আমি আসছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো।" তখন এই কথা বলে সে তার ঠোঁটে হাত দিতে, দিতে বাবার কাছে চলে যায়। বাবার গেমটি দেখে সে বলে, "বাবা, এটা তো এইভাবে হবে না। তুমি কিছু পরিমাণে চাল পাবে এই গেমের পরিবর্তে।" তখন বাবা বলে, "এতদিন যাবৎ এই গেম খেললাম আর আমাকে শেষ পর্যন্ত তারা চাল দিল?" তখন বাবা মুখে বলে, "আচ্ছা, এইসব বাদ দে। তুই এক কাজ কর। জিনের জন্য কিছু বানিয়ে নিয়ে আয়।" এইসব খেয়ালই করে না। সে তার মতো করেই কাজ করছিল। তখন জিন বলে, "কি হয়েছে? কি করছো?" তখন তার কোনো রেসপন্স করে না। সে বলে যে, "আচ্ছা বাবা, আমি আসছি।" তখন সে মুখে টেক্সট করে আর বাহিরে আসতে বলে। যখন বাহিরে আসে তখন সে জিন বলে ডাক দেয়। জিন তখন তার দিকে তাকায় আর বলে, "তোমার জন্য একটি গিফট রয়েছে।" সে তার গাড়ির ডিকি খুলে আর ডিকির ভিতর থেকে অনেকগুলো বেলুন বের হয়ে আসে। বেলুনগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার অতীতের একটি কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিল তখন সে একটি বেলুনের ঘর দেখেছিল একটি বইয়ের মধ্যে। তখন সে জিনকে এটা বলেছিল। জিন বলেছিল যে তাকে এটা দিয়ে দিবে। কিন্তু সে আর তার থেকে আলাদা হওয়ার পর আর দিতে পারেনি। এখন এই গিফটটি তাকে দিয়েছে। এটা দেখে অনেক বেশি খুশিও হয়, সাথে সে অনেক ইমোশনাল হয়ে যায়। সিন কাট হয় আর পরদিন সকালের সিন দেখানো হয়। এখানে জিন মুখে এপ্রন পরিয়ে দিচ্ছিল রান্না করার জন্য। আজ তারা ২ জন মিলে রান্না করবে। দেখে মনে হচ্ছে না হাসব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে হেল্প করে রান্না করছে? হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে। তারা একে অপরের জন্য রান্না করে। জিনের জন্য যে খাবারটি তৈরি করেছিল ওইটা তাকে চাকায় আর বলে, "খেয়ে দেখো তো কেমন হয়েছে?" জিন বলে, "অনেক ভালো হয়েছে।" কেচাপ ডালতে গিয়ে তার উপরে ঢেলে দেয়।
তখন সে বলে, "আচ্ছা চলো, তোমার টি-শার্টটা আমি চেঞ্জ করে দিয়ে আসছি।" তারপর সে তার রুমে চলে যায় টি-শার্ট চেঞ্জ করার জন্য। ২ জন মিলেই টি-শার্ট খুঁজে। যেহেতু এখন এই রুমে মু থাকতো, তাই মু সুন্দর করে তাকে টি-শার্টটি খুঁজে বের করে দেয়। সে যখন তার জামা খুলে, তখন মু তার দিকে তাকিয়ে থাকে। আর মু তখন বলে ওঠে, "তুমি দেখতে এত সাদা, তুমি এত সুন্দর, এটা আমি কল্পনাও করতে পারিনি।" সে যখন তার দিকে তাকায় আর বলে, "এই জায়গায় তো রোদ লাগে না, তাই না? তাই এই জায়গাটা ফর্সা বেশি।" তখন সে তার চোখে আঙুল দেয়, কিন্তু আঙুল দেওয়ার ফাঁকেও সে তাকেই দেখছিল। তখন জিন তার টি-শার্ট দিয়ে তাকে তার কোলে এনে বসায়। আর বলে, "এক কাজ করো, টি-শার্টটি তুমি আমাকে পরিয়ে দাও, তাহলে অনেক ভালো হবে।" সে তাকে টি-শার্ট পরিয়ে দেয় আর তার চুলগুলো নিয়ে খেলতে শুরু করে। একে অপরকে যখন তারা কিস করতেই যাবে, তখনই এখানে ফ্যামিলির অন্য মেম্বাররা চলে আসে। মা আর চিনচিন বাহির থেকে চলে এসেছিল, সাথে বাবাও। তারা আসার পর যখন এই শব্দটা তারা শুনতে পায় যে চলে এসেছে, তখন তারা অনেক বেশি নার্ভাস হয়ে যায়। যেহেতু এখন চিনচিনের টেপ খোঁজার সময় ছিল, চিনচিন বাসায় এসেছে, সে টেপ দিয়ে খেলা করবে, তাই সে টেপের জন্য চিৎকার করে। তখন মু তার রুমের লাইট অফ করে দেয়। তখন মা বলে, "আচ্ছা, তোমার বোন হয়তো ঘুমাচ্ছে, যখন সে ঘুম থেকে জেগে যাবে তখন সে তোমাকে দিয়ে দিবে। এখন তাকে ডিস্টার্ব করো না।" তারপর মু এসে জিনকে বলে, "তুমি এক জায়গায় লুকিয়ে পড়ো।" তখন জিন বলে, "কেন? আমি লুকাতে যাব কেন? এটা আমার বাসা, আমি লুকাবো কেন?" তখন সে বলে, "আরে, কেউ দেখে ফেললে অনেক কিছুই মনে করতে পারে।" সে বলে, "কিছুই মনে করবে না।" চিনচিন লক্ষ্য করে মুয়ের রুমের লাইট জ্বেলে উঠেছে, তাই সে বলে যে, "মা, আপু হয়তো ঘুম থেকে উঠে গিয়েছে।" তখন মা মনকে বলে, "মন, তুমি যদি সজাগ থেকে থাকো তাহলে এক কাজ করো, তোমার বোনের টেপটি দিয়ে দাও, সে খেলতে চায়।" তখন আমরা দেখতে পাই জিন বের হয়ে দেয়। তখন সে বলে, "ভাই, তুমি এখানে কি করছো?" তখন সে বলে, "লাইট ঠিক করতে এসেছিলাম।" তখন আমরা মনকেও বাহিরে বের হতে দেখি। তারা ২ জনই একই সাথে বাহিরে বের হয়ে আসে। মা জিনকে দেখে বলে যে, "তোমার বাবা ২ টা বড়, বড় মাছ ধরেছে। তুমি কি রান্না করবে?" তখন বাবা এসে বলে, "থাক, এদের আর রান্না করতে হবে না। এদের রান্না আমি খেতে পারব না। তুমিও কিছুতে টাচ করবে না। আমি রান্না করব।" তখন মা লক্ষ্য করে মুনের মুখ লাল হয়ে আছে। তখন তাকে জিজ্ঞাসা করে, "কি হয়েছে তোর? আর তুই লাইট অফ অন করে রেখেছিলি কেন? বারবার এইসব কি হচ্ছিল?" তখন সে বলে, "লাইট নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি ঠিক করার জন্য এসেছিলাম।" তারপর সে বলে, "আচ্ছা, ঘরে সব জিনিসই নষ্ট হতে যাচ্ছে। আমি সবকিছুই ঠিক করিয়ে নিব একদিন।" তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। খাবার টেবিলে সবাই অনেক মজা করে খাবার খায়। তখন চিনচিনের মা বলে যে, "তোমাদের সম্পর্ক অনেক ভালো। আমি সবসময় দেখি তোমরা একসাথে থাকো। এখন জিনও আমাদের বাসায় বেশি আসে।" তখন বাবা বলে, "হ্যাঁ, এরা ছোট থাকতে থেকেই একই সাথে ছিল। মানে সবসময় তারা একসাথেই থাকতো।" চিনচিন তখন বলে, "হ্যাঁ, এইজন্যই আপু ঐদিন কান্না করছিল জিনবাইকে খুঁজে না পেয়ে। তুমি কি জিনবাইকে পছন্দ করো?" তখন জিন তাকে জিজ্ঞাসা করে, "মু, তোমাকে কিছু প্রশ্ন করা হচ্ছে।" তখন মু বলে, "তোকে কে বলেছে এইসব?" চিনচিন তখন বলে, "ওইদিন আমি আপুকে কান্না করতে দেখেছি।" তখন মু বলে, "হ্যাঁ, এটা অন্য কারণে ছিল।" তারা একে অপরের টেবিলের নিচে পা দিয়ে গুতাগুতি করছিল, এটাও চিনচিন লক্ষ্য করে। কিছুক্ষণ পর জুতা গিয়ে ছিটকে পড়ে। মা বলে, "এটা কি হলো?" তখন সে বলে, "আচ্ছা, আমি উঠিয়ে দিচ্ছি।" এই কথা বলে জিন এই জুতাটি উঠিয়ে দেয়। সিন পরিবর্তন হয়। সবাই মিলে মাছ ধরার জন্য নদীতে আসে। সবাই এখানে অনেক এনজয় করছিল, পিকচার উঠাচ্ছিল। তখন বাবা একটি মাছ ধরে। অন্য কেউই আর মাছ ধরতে পারে না। বাবা মাছ যেহেতু ভালো ধরতে পারত, তাই বাবাই মাছ ধরতে পারে। মা জিনকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, তোর কি কোনো গার্লফ্রেন্ড নেই?" তখন সে বলে যে, "না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই।" তখন মু বলে, "না, গার্লফ্রেন্ড আছে, আমি জানি, ওকে আমি চিনি।" তখন সে বলে, "ও আচ্ছা।" সিন কাট হয়ে আমাদের জিনকে দেখানো হয়। সে একা দাঁড়িয়েছিল। তখন মু তার পেছন থেকে তারকে জড়িয়ে ধরে। তখন সে বলে, "কি, তুমি আমার সাথে সুইমিং করতে চাও?" সে বলে, "না।" তারপর আমরা দেখতে পাই তারা এখানে কিস করতে যাবে একে অপরকে, তখনই তাদের ছোট বোন চলে আসে। সাথে মাও ছিল। যার কারণে জিন পানিতে লাফ দেয় যাতে মা তাদের একসাথে না দেখতে পায়। মা তখন মুখে দেখে জিজ্ঞাসা করে, "তুই এখানে একা কি করছিস?" তখন সে বলে, "কিছুই না, বসেছিলাম।" তখন তার বোন চিনচিনকে তার কাছে রেখে যায়। চিনচিন ২ জনের জন্য ২ টা আইসক্রিম নিয়ে আসে। মু বুঝতে পারে না চিনচিন ২ টা আইসক্রিম কেন রাখলো। তখনই জিন এখান থেকে উঠে চলে আসে। মু তার কাছে থাকা টাওয়াল দিয়ে তাকে শুকানোর চেষ্টা করছিল। তখনই সে ওই টাওয়াল দিয়েই তাকে রিপিট কিস করতে শুরু করে। সিনটি কাট হয়ে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে সে গ্যারেজে ছিল। মু তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন জিন বলে যে, "কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে এলে?" তখন সে বলে, "হ্যাঁ, চলে এলাম।" তখনই এখানে তাদের বন্ধু চলে আসে, যার কারণে তারা এমন বান করছিল যে জিনের পাকনা চুল রয়েছে আর ওইটা সে এনে দিচ্ছিল। তারপর যেহেতু মু বলেছে সবাইকে এখান থেকে তাড়ানোর জন্য, তাই সে তার ২ জন কর্মচারীকে আলাদা, আলাদা কাজ দেয়।
একজনকে সে গাড়ির পার্টস আনানোর জন্য পাঠায় আর একজনকে বলে যে ডাবের পানি নিয়ে আসতে। পার্টসের জন্য যাকে পাঠাচ্ছিল সে বলছিল যে পার্টস আছে তাহলে কেন প্রয়োজন। তারপর আমরা দেখতে পাই রে ভাই আর কি হবে, তাদের রোমান্টিক সিন শুরু হয়ে যায়। যেহেতু কেউ ছিল না তাহলে তারা কি করবে বলুন তো। তখন তাদের নজরে একটি কুকুর পড়ে। তখন তারা বলে যে কুকুর তো কোনো কিছু বুঝতে পারবে না। তারপরও কুকুরের মাথায় একটি কাপড় দিয়ে দেয়। তারপর তাদের রোমান্টিক সিন আবারও শুরু হয়ে যায়। তখনই এখানে সানলি চলে আসে আর এইসব দেখে ফেলে। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে ভাবে আল্লাহ এটা কি হলো? আমি তো দেখেই ফেললাম। তারপর সে এখান থেকে চলে যায়। জিন বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল। কিন্তু বলে আমার দিকে নজর দাও সবকিছু বাদ দিয়ে। তারপর তারা আবারও তাদের এই সিনগুলো শুরু করে দেয়। মানে নেক্সট লেভেল পর্যন্ত আরকি, যা আপনারা বুঝতেই পারছেন। সিন পরিবর্তন হয়। তারা ২ জন একটি গাড়ি করে কোথাও যাচ্ছিল। আজ রাতের আকাশ অনেক সুন্দর হবে, তাই তারা আকাশ দেখার জন্যই এসেছিল। এখানে জিন তার জন্য স্ট্রবেরি নিয়ে আসে। স্ট্রবেরি যখন তার মুখে দেয় তখন সে পুরোটা মুখে ঢোকায় না, জিনের দিকে ইশারা করে। তখন জিন তার কাছে গিয়ে মুখ থেকে স্ট্রবেরি আনে। এখানেও মোটামুটি তাদের কিসিং টাইপের কিছু হয়ে যায়, কিন্তু পুরোপুরি কিস না করলেও সে আবারও তাকে রিপিট কিস করার কথা বলে। দুজন আবারও রোমান্টিক হয় গাড়ির মধ্যেই। তাদের এইসব চলতে থাকে। তখন হুট করে বলে চলো তারা পড়ছে, তারাগুলো দেখি। তারপর তারা উইশ করে যে তারা যাতে সারা জীবন একই সাথে থাকতে পারে আর এইভাবে হাসি খুশি। সিনটি কাট হয়ে পরের দিন সকালে দেখানো হয়। এখানে আমরা মুখে দেখতে পাই সে স্কুল চ্যারিটির জন্য পিকচার উঠাতে চাচ্ছিল কিন্তু পারছিল না। তখন জিন আসে আর তার পিকচার উঠিয়ে দেয়। তখন বলে এক কাজ করো, আমাদের কোনো পিকচার নেই, তাহলে চলো আমরা একসাথে একটি পিকচার উঠিয়ে নিই। তারপর তারা একসাথে একটি পিকচার উঠায়। প্রথমে তো সে মুয়ের দিকে তাকায়, তারপর ক্যামেরার দিকে তাকালে তাদের পিকচার অনেক সুন্দর আসে। যেহেতু এখন মুয়ের একটি প্রোগ্রাম ছিল তাই এখানে ডান্স করছিল। ডান্স প্র্যাকটিস শেষ করে তারা একটি মেলাতে ঘুরতে যায়। তখনই তার নজর পড়ে জিনের দিকে। জিন একটি মেয়ের সাথে বসেছিল আর সে মেয়ের কাঁধে হাত দিয়ে বসেছিল। এটা দেখে মুয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারেনি জিনকে কখনো সে এই অবস্থায় দেখবে। সে এখান থেকে চলে যায়। যখন জিন এখান থেকে উঠে তার সাথে কথা বলতে যাবে তখন ওই ক্যাপ পরা লোকটিকে মনে আছে, সে তাকে বলে চুপচাপ বসে পড়ো, এখান থেকে কোথাও যেতে পারবে না। তারপর সে এমন বান করে লোকটিকে সে চিনেই না। এদিকে আমাদের মুখে দেখানো হয় যে কিনা অনেক বেশি কান্না করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি কষ্ট পেয়েছে। সে ভাবতেই পারেনি জিন অন্য কারোর সাথে থাকবে। সে অনেক চিৎকার করে করে কান্না করছিল আর বলছিল তুমি প্রমিস করেছিলে কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি। এদিকে জিনকে দেখানো হয় এই মেয়েটির সাথে তার ডিল শেষ হলে সে তাকে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে চায়। তখনই ওই লোকটির সাথে তার দেখা হয়। লোকটিকে সে একটি ঠিকানা বললে লোকটিকে সে আবারও জিজ্ঞাসা করে যে আর কোনো কিছুর কি প্রয়োজন। তখন লোকটি বলে না, আর কোনো কিছু লাগবে না, তবে তুমি কিছুটা সতর্ক থাকো। এদিকে জিন একটি ব্রিজের উপর দাঁড়িয়েছিল। সে অনেক চিন্তিত ছিল। তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। জিনকে দেখে এই রাস্তা দিয়ে যেতেই চায় না। যেহেতু আর কোনো রাস্তা ছিল না সে হাঁটতে শুরু করে। তখন সে জিনকে ইগনোর করে যাচ্ছিল। জিন তাকে রাস্তা আটকায় আর বলে কি হয়েছে, তুমি যা ভাবছো তেমন কোনো কিছুই না, আসলে ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নেই। তখন তাকে বলে যে তোমার মতো মিথ্যাবাদী আমি আর ২টা দেখিনি। তুমি আমার সাথে এমনটা করবে আমি কল্পনাও করতে পারি না। আই হেট ইউ। আমি তোমাকে আর কখনোই বিশ্বাস করতে পারবো না। সে তাকে মারতে শুরু করে। মানে এত জোরে জোরে মারছিল দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আছে। তখন জিন তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি যা ভাবছো তা একদমই ভুল। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। প্লিজ আমার কথাগুলো শোনার চেষ্টা করো। বারবার সে তাকে সরি বলছিল। বলতে তার সরি বলার ধরন এতটাই ছিল যে সে তার সরি শেষই করতে পারছিল না। বারবার বলছিল আমাকে বোঝার চেষ্টা করো। তখনই এখানে চিনচিনের মা চলে আসে আর তাদের ২ জনকে এই অবস্থায় দেখে ফেলে। তাদের ২ জনকে দেখে বলে তোমরা এখানে কি করছো? আর তোমাদের মধ্যে কি চলছে? কি কথা বলছিলে? তোমাদের রিলেশন আসলে কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর তারা ২ জন ভয়ে জড়সড় হয়ে থাকে। কি বলবে কিছুই বুঝতে পারে না।